যেমন আমি গণভোটের প্রশ্নে আমি একমত ছিলাম না, এবং আমি এখনো মনে করি যে এই সংস্কার প্রস্তাবে এমন অনেক ধারা আছে যেগুলো আসলে প্র্যাকটিক্যালি নট পসিবল। বিএনপির তরফ থেকে যে যুক্তিটা করা হয় যে গণভোট করে তাদের সঙ্গে, মানে বিএনপি কেউ কেউ বলেন যেটা প্রতারণা করা হয়েছে, এবং এই বিতর্কটাকেও আমি অপ্রয়োজনীয় বলে মনে করি। যেটা বিরোধী দল খুব বেশি পুশ করতে চাচ্ছে যে না, এটা সংস্কারই হতে হবে, এটা সংশোধনের বিষয় না। তারা অপ্রয়োজনীয়ভাবে বিষয়টা নিয়ে খুব বেশি টানাহেচড়া করছে, সংস্কার নাকি সংশোধন এটা নিয়ে। আমি ইন্ট্রোতে বলেছিলাম যে 51 এবং 70% বিতর্ক, এইটা বারবার সংসদে আলোচনা হচ্ছে, ওয়াকআউটও করেছে বিরোধী দল ও রাজপথে তারা গণভোটের রায় বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচিও দিয়ে যাচ্ছেন, এবং তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ক্ষমতাসীন অর্থাৎ ক্ষমতাসীন বিনিয়োগ গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করছে। আপনার থেকে একটু মূল্যায়ন বিশ্লেষণ শুনতে চাই। এটাকে দুইভাবে দেখার সুযোগ আছে। একটা হচ্ছে যে আমি প্রথমত মনে করি এই যে কমিটি যেটা গঠন করা হয়েছে সংবিধান সংশোধনের জন্য, এখানে বিরোধী দল তাদের নাম দেওয়া উচিত ছিল, যে 5 জন ট্রেজারি বেঞ্চ থেকে যেটা চাওয়া হয়েছে 17 সদস্যের। এখন বিরোধী দল সেটা দেয়নি। কিন্তু আমি মনে করি যে যদি তারা পার্লামেন্টের যে প্রসিডিংস মানে এই সংসদকে তারা স্বীকার করে নেয়, তাহলে এই কমিটিতে তাদের নাম অন্তর্ভুক্ত করাটা শ্রেয় ছিল। এখন এটা সংবিধান নাকি সংবিধান সংস্কার নাকি সংশোধন, এটা নিয়ে তো বিতর্কটা হচ্ছে, এবং এই বিতর্কটাকে আমি অপ্রয়োজনীয় বলে মনে করি। যেটা বিরোধী দল খুব বেশি পুশ করতে চাচ্ছে যে না, এটা সংস্কারই হতে হবে, এটা সংশোধনের বিষয় না। এখন এখানে যেটার উপরে গণভোট অনুষ্ঠিত হয়েছে যে 48টা প্রস্তাবের উপরে, এই 48টা প্রস্তাব তো মূলত এগুলো কনস্টিটিউশনাল রিলেটেড বিষয়াদি। এখন সেই অর্থে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের মোট কনস্টিটিউশনের যে যতগুলো ধারা আছে তার প্রায় 1/3 এরকম। তো এখন যদি এত বড় আকারে সংশোধন হয়, তাহলে আপনি হয়তো শব্দগত অর্থে এটাকে সংস্কার বলাটাই হয়তো শ্রেয় হতে পারে, সেটা আপনি একটা যুক্তি ধরে নিতে পারেন। কিন্তু আমার কাছে সংবিধান সংস্কার যা সংশোধনতা, আমি এজ এ সিটিজেন আমি দেখতে চাই যে এই পরিবর্তনগুলো আসছে কিনা বা কী ধরনের পরিবর্তন আসছে। তো সেই জন্য আমি এটাকে মনে করি যে তারা অপ্রয়োজনীয়ভাবে বিষয়টা নিয়ে খুব বেশি টানাহেচড়া করছে, সংস্কার নাকি সংশোধন এটা নিয়ে। আর এবার আসি গণভোট প্রশ্নে। এখন আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি গণভোটের পক্ষে না। আমি মনে করি যে, বা আমি মনে করতাম যে সরকার হয়তো তৎকালীন ইন্টারিম গভর্নমেন্ট তারা একটা সংস্কার প্রস্তাবগুলো এনেছে, সেটা একটা যতটুকু ঐক্যমতের ভিত্তিতে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা কনসেনসাস তৈরি করে এরপর পার্লামেন্টের উপরে এটা ছেড়ে দিলেই হয়তো ভালো হতো, রাজনৈতিক দলগুলোর উপরে। এখন আপনি জানেন যে যখন এটা করা হচ্ছিল তখন এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হলো। বিএনপি একভাবে চাচ্ছে, জামায়াত একরকম চাচ্ছে, বা জামায়াত আর এনসিপির মধ্যে মিলটা বেশি, বিএনপি একটু আলাদা। গণভোট হওয়ার নিয়ে মানে ওই না সংস্কারগুলো নিয়ে, কিন্তু সেই ভেতরের আলাপে তো সালাউদ্দিন সাহেব নিজে বলেছিলেন যে এটা নিয়ে গণভোটও হতে পারে। হ্যাঁ, উনি তো কালকে সংসদে তিনি এটাই বলেছেন যে গণভোট হতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বিএনপির তরফ থেকে যে যুক্তিটা করা হয় যে গণভোট করে তাদের সঙ্গে, মানে বিএনপি কেউ কেউ বলেন যে এটা প্রতারণা করা হয়েছে। তো এই প্রতারণা শব্দটা কেন আসছে আমি ঠিক বুঝতে পারছি না। কারণ এমন তো ছিল না যে ব্যাপারটা গণভোটের ব্যালটটা আপনি সকালবেলা ভোট দিতে গিয়ে হঠাৎ করে দেখলেন যে ব্যালটের মধ্যে এতগুলো প্রশ্ন, আমি কি করব এখন, আমি তো জানতাম না। এটা হলে প্রতারণা হতো। এই গণভোট হওয়ার 4 মাস আগে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে, এবং এই গণভোটের পক্ষে প্রচারণার জন্য, হ্যাঁতে ভোট দেওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিএনপির প্রধান হিসেবে তখন নির্বাচনের প্রচারণায় পরিষ্কারভাবে বলেছেন যে আপনারা হ্যাঁ ভোট দিন। তো এখন এসে বিএনপি কেন সেখান থেকে সরবে, তাই না? বিএনপি বলছে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এর মাধ্যমে বিএনপি বোঝাতে চায় বিএনপি যেগুলোতে এগ্রি করেছিল সেগুলো তারা বাস্তবায়ন করবে, যেগুলোতে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোর ব্যাপারে তাদের অবস্থানটা কি সেটা আমরা এখনো জানি না। বিএনপির অবস্থান কি কোনো সংবিধানের 142 অনুচ্ছেদের কারণে কিনা, যে তারা বলছেন যে সংবিধান সংস্কার করতে গেলেও তো আগে সংবিধান সংশোধনের আইনটা পাশ করতে হবে? দেখেন, আমি এগেইন বলি ব্যাপারটা এটা এত জটিল কিছু না। এখানে হচ্ছে যে আমরা কিছু পরিবর্তন চাচ্ছি, এখন সেই পরিবর্তনগুলো ইন্ট্রোডিউস করাটা নিয়েই তো কথা। তো সেটাকে আপনি যে কোনোভাবেই করতে পারেন, ইফ ইউ হ্যাভ পলিটিক্যাল উইল এবং পলিটিক্যাল কনসেনসাস, এটা সম্ভব। তো এখন এই যে আপনি গণভোটের আগে বললেন যে হ্যাঁ ভোট দিন, তাহলে তখন বিএনপি বলতো যে না আমরা এটা মানি না, আপনারা হ্যাঁ ভোট দেন না। তো সেই সাহসটা তো বিএনপি নির্বাচনের আগে দেখায়নি, তাহলে এখন কেন বলছে?
মানে এটা তাই কি না? এক ধরনের কি বলতে চান হ্যাঁ। রাজনৈতিকভাবে না, যে এখন কথা দিয়ে কথা না রাখা বিষয়টা এমন? এটার ব্যাখ্যা জনগণই দিতে পারবে, মানুষও দিতে পারবে, তারাও বলতে পারবে যে কেন। আমার প্রশ্ন হচ্ছে আপনি এটাতে একমত নাও হতে পারেন, যেমন আমি গণভোটের প্রশ্নে আমি একমত ছিলাম না, এবং আমি এখনো মনে করি যে এই সংস্কার প্রস্তাবে এমন অনেক ধারা আছে যেগুলো আসলে প্র্যাকটিক্যালি নট পসিবল, এগুলোকে বাস্তবায়ন করা মানে এগুলো অপ্রয়োজনীয়, বা এগুলোকে বাস্তবায়ন করলেও যা, না করলেও তা, অনেক কিছু। কারণ আমাদের দেশে আমরা দেখি যে রাষ্ট্র বলুন, সরকার বলুন, সাংবিধানিক প্রতিষ্ঠান বলুন, এগুলো সব মিলেমিশে একাকার হয়ে যায়। ক্ষমতাসীন যারা থাকে তাদের উইলটা কি থাকে, রাজনৈতিক সদিচ্ছাটা কি থাকে, এটা হচ্ছে মুখ্য বিষয়। তো সেই জন্য আমি বলছি যে আমি সংস্কার প্রস্তাবটাকে দেখি মোটা দাগে দুটো বিষয়, যে আমাদের দেশে যদি তত্ত্বাবধায়ক সরকারের যে পুনঃপ্রবর্তন এটা যদি হয়, প্লাস 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই দুইটা বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বাকি আর যেগুলো আছে, যেগুলো নিয়ে আমরা কথা বলছি, ওগুলো আমাদের পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে এগুলো কারেকশন হবে। আমাদের সংকটটা তো রয়ে গেছে যে আমরা গণতান্ত্রিকভাবে আমরা নির্বাচন আয়োজন করতে পারি নাই, পরপর 3টা বা 4টা ইলেকশন, আমরা 3টা ইলেকশন আমরা করতে পারিনি। আমাদের নির্বাচন আসলেই যখন যে ক্ষমতায় থাকে তারা মনে করে আমাকে ক্ষমতায় থেকে যেতে হবে, এরকম একটা ছলচাতুরি করে। সো আমাদের ওই প্রস্তাব, ওই জায়গাটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, এবং 2বারের বেশি কেউ যদি প্রধানমন্ত্রী না থাকে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকে, তাহলে পরে আমরা আশা করতে পারি যে একটা হয়তো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সামনের দিনগুলোতে আমরা পাবো। তাহলে সেটা পরে এরপরে ওইভাবে জবাবদিহিতা প্রতিষ্ঠা হবে এবং ওইভাবে পলিটিক্যাল প্রসেসের কারেকশনও হবে, এটাই আমার মত।